এই বিচারটাকে আপনি কিভাবে দেখছেন, আবু সাঈদ হত্যার বিচারটাকে? দেখেন, এটা মানে একদিক দিয়ে দেখেন আপনি, হত্যাকাণ্ডটা তো আমাদের আন্দোলনের ট্রিগার ছিল আসলে, কিন্তু আবু সাঈদের মৃত্যুটাই কিন্তু পুরো আন্দোলনটাকে গতিপথ ঘুরিয়ে দিয়েছে। এবং যারা মেরেছে এটা একদম ঠান্ডা মাথায় মারা, কিন্তু আমরা যতটুকু দেখেছি ভিডিওতে, আমি তো সামনে ছিলাম না, আপনিও ছিলেন না, বাট আমরা যতটুকু ভিডিও দেখেছি এতে একদম ঠান্ডা মাথায় তাকে গুলি করা হয়েছে। তো এখন হয়তো বলবে আমারও অর্ডার করছে, যে অর্ডার করছে সেও ঠান্ডা মাথায় করছে। এবং এই ধরনের হত্যাকাণ্ডের আমরা সবসময় বলি না যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তটা আসলে স্থাপন করা উচিত, যে এমন ঘটনা ঘটলে তার দৃষ্টান্ত স্থাপন করতে হয়। সাজারও তো মাত্রা আছে, সব সাজায় তো মৃত্যুদণ্ড হবে না, তাই না? এখন এটা ধারাবাহিকভাবে যে আইন আছে, আইনের আলোকে তো ওনারা করবেন, উনি তো আইনের আলোকেই শুনানি করবেন, বিচারকও আইনের আলোকে রায় দিবেন, আইনের বাইরে তো ওনারা যাইতে পারবেন না। তো সেই বিচারে আমার কাছে মনে হয় যে, যেহেতু ওনার বাবা মা আত্মীয় স্বজন তারা যেহেতু একটা ক্ষোভ প্রকাশ করেছে এবং অসন্তুষ্টি প্রকাশ করেছে, এই অসন্তুষ্টি প্রকাশ করার কিন্তু তাদের অধিকার আছে। তারাও এখানে ছিলেন, তারাও কিছুটা জানেন যে কীভাবে কী হয়েছে, এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্য কিছু আছে কি না, হয়তো তারা সেদিকে যাচ্ছেন, পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট থাকতেও পারে, সেগুলির দিকে যাচ্ছেন ওনারা, এগুলি যাবেনি। এখন এক দফা হয়েছে, পরে আপিল তো হবেই, আপিল হলে হয়তো আরও চুলচেরা বিশ্লেষণ হবে, যেটা হয় আর কি। বাট আমার নিজের একটা অবজারভেশন, সেটা হলো গিয়া, আমি যে জিনিসটা চাই, চিফ প্রসিকিউটর আছেন, ওনার সামনেই বলি, দেখেন আমরা কিন্তু এই ট্রাইব্যুনালটাকে আগে থেকে দেখেছি। হাসিনা বলতে এই ট্রাইব্যুনালই ছিল, তখনও একজন চিফ প্রসিকিউটর ছিলেন, তখনও এই আদালতে একজন চেয়ারম্যান ছিলেন, অনেক কিছু হয়েছে আমরা দেখেছি। সেই আদালতে কি ছেলে খেলা হয়েছে, সাঈদীর পক্ষে সাক্ষী দিতে এসে এক লোক তো উধাওই হয়ে গেল, তো সেগুলো তো আমরা দেখেছি। এবং ওটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও না ওরকম আপত্তি উঠছে। একজন বিচারের কথোপকথন লন্ডনের জিয়াউদ্দিনের, এটা আমরা ফার্স্ট দেখেছি, ওইগুলো আমরা ফার্স্ট দেখি, যে কারণে ওইটা নিয়ে রিপোর্ট করার কারণে আমাদের এক রিপোর্টার তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, অলিউল্লাহ নোমানকে। এগুলো সবই তো আমরা দেখেছি। তবে ডেভিড বার্গম্যানকে দেশ ত্যাগ করতে হয়েছে রে ভাই। তো এখন আমার বক্তব্যটা হলো কি, এবং আমি চিফ প্রসিকিউটরের কাছে রিকোয়েস্ট করছি, ওনার আগে যিনি ছিলেন উনি তো খুবই অ্যাগ্রেসিভ ছিলেন, এবং ওনার কথাবার্তা আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজন চিফ প্রসিকিউটর এইভাবে কথা বলে কেন। তাজুল ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, তাজুল ভাইয়ের কথা বলি, একে দেখে ধমকাইতেন টমকাইতেন, অনেক কিছু দেখছি আমরা আর কি। তো এবং ওই সময় অনেক কিছু শুনলাম, এবং ডেভিড বার্গম্যানও ওটা নিয়ে অনেকগুলি কিন্তু কমেন্ট করেছেন। আমার কথাটা যেটা হলো সেটা হলো যে ভাই, আপনারা বিচার করেন, যা যা প্রয়োজনীয় তাই করেন, কিন্তু এমন কিছু করেন না যা নাকি সময়ের ব্যবধানে আরেকবার প্রশ্নের মুখে পড়ে। কারণ তখন যারা প্রশ্নগুলো তুলেছিল তারা কিন্তু দেশেই ছিল, প্রশ্ন তোলার পরে থাকতে পারেনি। এখন প্রশ্ন তোলার লোক হয়তো কম, এটাও তো ঠিক, প্রশ্ন তোলার লোকও কম, কিন্তু সময় তো থেমে থাকে না, সময় পরিবর্তন হয়। তো আমরা যেন এটুকু বলতে পারি যে আমাদের আমিনুল ইসলাম সাহেব যে কাজগুলি করছেন এগুলি দলীয় বিবেচনায় হয় নাই। আমরা যেন বলতে পারি উনি যা যা আর্গুমেন্ট দিয়েছেন আইনানুগ হয়েছে, আইনানুগ হয়েছে। কারণ দেখেন, আমাদের না সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো জানেন, যে একটা জাতির আসলে কিছু থাকে না যদি সেই জাতির সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগ নিয়ে একটা মন্দ পারসেপশন থাকে। আমাদের কিন্তু পারসেপশনটা ভালো না, এবং এটা একদিনে হয় নাই, এটা অনেক দিনে হয়েছে। মানে কি না হয়েছে, একজন বাংলাদেশের আমার পৃথিবীর কোনো ইতিহাস নাই একজন রানিং চিফ জাস্টিসকে দেশ ত্যাগ করতে হয়েছে। এটা পৃথিবীর ইতিহাস আর দ্বিতীয়টা আছে কিনা আমার সন্দেহ হয়েছে। তো আবার সেটা নিয়ে আমরা দম্ভক্তিও শুনেছি, যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম, এবং নামিয়ে দেওয়ার ঘটনা নিয়ে এটা নিয়ে রিট হয়েছে। চিফ জাস্টিস বলছে বিষয়টা আমি দেখতেছি, ওই দেখা কিন্তু এখনো শেষ হয় নাই, ওই দেখা চলছে অনন্তকাল ধরে। ওটা তো আছে এখনো, ওটা তো মৃত হয় নাই, ওটা তো বাতিল হয়ে যায় নাই। তো ওইটা কি হইল? তো এখন বলবেন উনি নাই, না থাক, এই ধরনের কথা বলাটা যে অন্যায়, যদি বলা উচিত না, তাহলে তবে কিছু থাকে না। এবং ওনারা কিন্তু ওইটাই করছিল, কিছু থাকে না মতো বানাই দিয়েছিল। বারের ইলেকশন হবে, ইলেকশন কমিশনার সময় চিফ ইলেকশন কমিশনার সম্পর্কে যে ধরনের মন্তব্য ভদ্রলোক করছেন, বস্তায় বলে নাকি বুড়িগঙ্গায় চুবাবে না কি করবে, এগুলো তো মনে আছে ভাই আমাদের। তাপস সাহেব হ্যাঁ, বলে না এগুলো, বলছে তো। তো মানে কি,
পুরা বিচার বিভাগের ওনারা তো বলে এক ধরনের আনন্দ পাইছেন, এক ধরনের বিকৃত উল্লাস ওনারা অনুভব করছেন, কিন্তু সাধারণ মাস পিপলের মধ্যে কি পারসেপশনটা তৈরি হয়েছে বিচার বিভাগ নিয়ে, এগুলো কিন্তু ওনাদেরই ঠিক করতে হবে, এটা কিন্তু আমরা ঠিক করতে পারবো না ভাই। ওনাদের আমি আর একটা ঘটনা বলে শেষ করি যে বিচার বিভাগ নিয়ে কি হচ্ছে। এই যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে 666 কোটি টাকার যে কর ফাঁকি যে মামলাটা, এই মামলা তো হাইকোর্টে রায় হয়েছিল না? যখন রায় হয় তখনও হাসিনা ক্ষমতায়, যখন ওই রায়টা আবার বিস্তারিত লিখতে হবে তখন আর হাসিনা ক্ষমতায় নাই। এখন ওই বিচারক, যে বিচারক রায় দিয়েছেন, উনি কিন্তু রায়টা লেখেন না, উনি তখন বিব্রত বোধ করতেছেন। কেন রে ভাই? তাহলে আপনি রায় যেটা দিয়েছিলেন, তাহলে ওইটা আপনি চাপে পড়ে দিয়েছেন, অথবা রায় ঠিক ছিল, রায় ডিটেল লিখতে যে আপনি চাপের মুখে পড়ে গেছেন। তাহলে দুইটার চাপের কোনোটাই তো প্রত্যাশিত না, এবং দুইটার চাপের কোনোটার কাছে তো আপনার নতজানু হওয়ার কথা না, তারপরে করলেন কেন? এবং এইটা করার মাধ্যমে উনি হয়তো এখন নাই, কিন্তু যতদিন তারপরে তো উনি কিছুদিন ছিলেন, তো এই যে কাজটা আপনারা করলেন, এটা করার মাধ্যমে কি হয়? আপনার কি ক্ষতি হয়েছে এটা বাদ দেন, কিন্তু বিচার বিভাগকে কিন্তু আপনারা কোথায় নামায় নিয়ে গেছেন। তো আমি এই কথাটাই বলবো, আমি আজকে আশেপাশে পাইছি, হাতের কাছে স্পর্শের দূরত্বে পাইছি, হ্যাঁ, কাজে ওনাকে স্বনির্বন্ধ অনুরোধ যে বিচার বিভাগকে ওই সম্মানের জায়গায় ওঠানোর দায়িত্ব কিন্তু আপনাদের হাতে ভাই। না, এই জায়গা থেকে আমি একটু সাপ্লিমেন্ট করি যে আজকের যে জাজমেন্ট থেকে আপনারা একটা মেসেজ পেয়েছেন, যে কথাটা মাসুদ কামাল ভাই বললেন যে বিচার বিভাগের সম্মান ফিরিয়ে আনার জন্যে যে প্রসিকিউশনের যে ভূমিকাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রসিকিউশন যদি স্বাধীন বিচার ব্যবস্থায় কোনো ধরনের হস্তক্ষেপ করে, যে কথাটা তিনি বললেন এতক্ষণ, যে এগুলি একেবারেই আমাদের এটা একটা অশনি বিষয়, যে আসলে আমরা বিচার বিভাগের কোনো কার্যক্রমে আমরা অন্যায় কোনো হস্তক্ষেপ করব কিনা। আজকের যে জাজমেন্টটা আপনি দেখেন, 30 জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার যে বিষয়টা, একেবারেই একটা নিরপেক্ষ এবং একটা যথার্থ জাজমেন্ট হয়েছে বলে এটা জাতির কাছে কিন্তু একটা মেসেজ কেন গেছে আমি আপনাকে বুঝিয়ে বলি। যে দেখেন, যিনি ডাক্তার, যিনি পোস্টমর্টেম অন্যায়ভাবে পোস্টমর্টেমে তিনি ফ্যাক্টসটা ডিস্টোর্ট করেছে, তাকে কিন্তু আপনি মূল অপরাধের সাথে সম্পৃক্ত করার কোনো সুযোগ নাই। তিনি যে অপরাধটা করেছেন তার জন্য তিনি শাস্তি ভোগ করবেন, এবং সেইভাবে দেয়া হয়েছে। একজন পিয়ন, অফিস সহকারী, তার যে ভূমিকা, সে যতটুকুন করেছে, সে তো আর গুলি করেনি না, তার যে অপরাধটুকুন সেটা আলাদা করে আইডেন্টিফাই করে তার সেটা দেওয়া হয়েছে। পুলিশ, যিনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি জায়গা থেকে যার দায়িত্ব ছিল এবং যার কমান্ডে এই কাজগুলি হয়েছে, সেই জায়গা থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে। যিনি গুলি করে হত্যা করেছেন তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই জায়গাটা এখন যদি আপনি 30 জনকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে জাতির কাছে একটা মেসেজ যেত যে এই ট্রায়ালটা ফেয়ার ট্রায়াল হয়নি। তো সেই কারণে আমরা চেষ্টা করব বা চেষ্টা করছি, অন্তত আমার আমলে এই জায়গাটা থেকে, যে কথাটা অতীতে হয়েছে ট্রাইব্যুনাল সম্পর্কে, সেটা যেন আর না ওঠে, এইটা যেন অন্তত জাতির কাছে যেন আর প্রশ্নবিদ্ধ না হয়। আমরা চাই যার যে অপরাধ করবে সে তার প্রাপ্য শাস্তিটা যেন সে ওইভাবে পায়। আচ্ছা আমিন ভাই, ওই একটা বিষয় হচ্ছে যে মানে আবু সাঈদের পরিবার বলছে মূল নির্দেশদাতারা বিচারের বাইরে থেকে গেছেন। না, এটা যেটা আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে কিন্তু স্পেসিফিক্যালি আপনারা বারবার যদি শুনে থাকেন দেখবেন যে পোমেল বড়ুয়া বলে একটা ছেলে, সে ছাত্রলীগের সভাপতি, তার সম্পর্কে বলছে। পোমেল বড়ুয়ার বিরুদ্ধে যে এলিগেশনটা ছিল সেটা হচ্ছে যে এই ঘটনার আগে 11 তারিখে, 16 তারিখে তাকে এই হত্যাকাণ্ডটা হয়েছে, 11 তারিখে পোমেল বড়ুয়া তাকে থাপ্পড় মেরেছিল। তো সেই জায়গা থেকে পোমেল বড়ুয়ার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তাদের একটা ক্ষোভের জায়গা আছে, এবং ঘটনার দিনও পোমেল বড়ুয়ার অ্যাক্টিভিটি ছিল, যদিও হত্যাকাণ্ডে সে পার্টিসিপেট করে না, কিন্তু ওই টোটাল ঘটনার সাথে তার একটা সম্পৃক্ততা ছিল। সেই জায়গা থেকে হয়তো তাদের একটা পার্সোনাল ক্ষোভের জায়গাও আছে পোমেল বড়ুয়ার বিরুদ্ধে। কিন্তু আমরা তো ধরেন কোনো ভিকটিম পরিবারের পার্সোনাল ক্ষোভের জায়গা থেকে তো আপনি কাউকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। যতটুকু এভিডেন্স আমাদের পাওয়া যায় তার ভিত্তিতে বিচারটা হবে। তো পোমেল বড়ুয়ার বিরুদ্ধে আমাদের যে এভিডেন্সটা যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি তার ভিত্তিতেই শাস্তিটা হয়েছে,
এখন আপনি তো যার বিরুদ্ধে এভিডেন্স নাই তাকে কি করে আপনি শাস্তি দেবেন? আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো আমাদের দেশে তো রায় হয়, মামলার রায় হয়, কিন্তু কার্যকারিতা খুব একটা বেশি আমরা দেখি না। তো এই আবু সাঈদের মামলার যে রায়টা হলো, এই রায়টা চূড়ান্তভাবে কার্যকর হইতে আইনি প্রক্রিয়া কত দিনের সময় লাগতে পারে? এটা দেখেন, আজকের যে জাজমেন্টটা হয়েছে সেখানে 6 জন অ্যারেস্টেড ছিল, আর বাকি কিন্তু সকলে পলাতক। তাদের 30 দিনের একটা সময়সীমা আছে, 30 দিনের মধ্যে তাদেরকে সারেন্ডার করতে হবে। 30 দিনের মধ্যে সারেন্ডার করে তারা আপিল করতে হবে। যদি তারা না করেন, এটা সুপ্রিম কোর্টে জাজমেন্ট যদি এফার্ম করে, তাহলে তাদের সাজাটা বহাল হয়ে যাবে এবং আপিল নিষ্পত্তি সাপেক্ষে সেটা কার্যকর হয়। তো আপনি জানেন যে আমাদের ট্রাইব্যুনাল তো হাইকোর্টের সমমর্যাদা সম্পন্ন, এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপিল করতে হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তি সাপেক্ষে রায় কার্যকর হবে, একটা আইনি প্রক্রিয়া তো আছেই। সেটা কত দিনের? না, ওইটা আমাদের ওখানে বলা আছে আইনে যে 30 দিনের মধ্যে আপিল করতে হবে, 60 ডেজের মধ্যে আপিলটা নিষ্পত্তি করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে 90 দিন। 90 দিন এর মধ্যে। আচ্ছা, কামাল ভাই, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে আসি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, এটা কি স্বাধীন বিচার বিভাগের জন্য এটা কি অন্তরায় বলে আপনার কাছে মনে হচ্ছে? এটা আমার কাছে আমার এটা ভালো লাগে নাই। ভালো লাগে না এই কারণে, দেখেন আপনার যে 133টা যে অধ্যাদেশ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটাকে আপনি 4টা ক্যাটাগরি করছে তারা। 4টা ক্যাটাগরির মধ্যে 98টা কোনো রকম পরিবর্তন ছাড়া হুবহু তারা রেখেছে এবং এগুলি পাস। আর 16টা, এই 16টা তারা এখন উত্থাপন করবে না, তারা এটা পরবর্তী কোনো সময়ে চেঞ্জ করে উত্থাপন করবে। আর 15টা কিছু সংশোধন সহ তারা এইবারই উত্থাপন করবে। আর 4টাকে তারা রহিত করেছে, শব্দটা এটাই, রহিত করেছে। রহিত মানে বাতিল আর কি, বেসিক্যালি। এই আনফর্চুনেটলি এই 4টাই হলো বিচার বিভাগ সংক্রান্ত, 4টাই। বিচারক নিয়োগ, বিচারে আপনার বিচারালয়ে আলাদা সচিবালয় গঠন, অমুক তমুক হাবিজাবি, এগুলো নিয়ে। তো আমার কথা হলো কি, রহিত করতে হলো কেন? আপনারা যদি মনে করেন যে এখানে যা কিছু আছে তার চেয়েও আপনারা আরো বেটার কিছু চান, যেটা করলে পরে বিচার বিভাগ আসলে স্বাধীন হবে, তাহলে তো আপনারা এগুলি এখনই করতে পারতেন, সংশোধন করতে পারতেন, করে এখনই উত্থাপন করতে পারতেন ওই 15টার মতো। তাহলে এটা আপনি করলেন না কেন? ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আপনি প্রায়ই দেখবেন, অনেকে, আজকেও একটা জায়গায় দেখলাম, একটা সেমিনারে আমি ছিলাম, সেখানে তারা 4টা অধ্যাদেশকে আলাদা করছে। 4টাকে আলাদা করছে, এর মধ্যে বিচার বিভাগের 2টা, আর 2টা হলো মানবাধিকার কমিশন, আর একটা হলো আপনার গুম। আচ্ছা, ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলি। বিচার বিভাগ সংক্রান্ত যে 2টাকে মানে আপনার মূল যে 2টা বাতিল করছে, এই 2টা মানে রহিত করছে, এগুলোর পেছনে কিন্তু একটা নোট অফ ডিসেন্ট ছিল। এই 14 জনের কমিটি করছিল না, নোট অফ ডিসেন্ট কে দিছে জানেন? জামাত। এখন কেন আমি জানি না, কিন্তু জামাত তো আজকে এটার ওয়ার্কআউট করলো আবার। আপনি দেখেন, বললাম তো, আমি তো জেনে বলতেছি, জামাতের 3 জন প্রতিনিধি ছিল, 3 জনই এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিছে। তো আমার কথাটা হলো, কেন বিচার বিভাগের স্বাধীনতা? বিচার বিভাগ যত পৃথক হবে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যত দূরে থাকবে, তত ভাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে না? একজন কেউ তো থাকবে যে বলবে না তুমি ঠিক করো নাই, বলবে না? আমাদের পরিবারেও কিন্তু ঘটে এরকম, দেখবেন বাবা পোলাকে শাসন করে, পোলা কানতে কানতে কই যায়, দাদির কাছে যায়, দাদার কাছে যায়। দাদা দাদির কিন্তু কোনো পাওয়ার নাই, তাদের কিন্তু কোনো পাওয়ার নাই, তারা তো পুনর আশ্রিত ভাই। তাও তারা কিন্তু বলে কাজটা তুই ঠিক করস নাই, এতে কিন্তু কাজ চেঞ্জ হয়ে যায় না। কিন্তু ওই সন্তানটা কিন্তু, বাচ্চাটা, ওই নাতি কিন্তু একটু সান্ত্বনা পায় যে বাবাকে দাদা বকে দিয়েছে। তো এই বকে দেওয়ার তো একটা লোক লাগে, তো নির্বাহী বিভাগকে কিন্তু বকে দেওয়ার জন্য একটা লোক লাগে। বিচার বিভাগ তো কোনো সমস্যা না ভাই, বিচার বিভাগ তো ভাই এমন কিছু, যেমন নির্বাহী বিভাগ, একটা প্রাইম মিনিস্টার, একটা মিনিস্টার অনেক কিছু কিন্তু করতে পারে, যে মনে করেন তার দলীয় আদর্শের কারণে, দলীয় নীতি নির্ধারণের কারণে, দলীয় চাপে করতে পারে। বিচার বিভাগের তো সেই এখতিয়ার নেই, তারা সেটা করবেও না। তারা যা কিছু করবে ওই
সংবিধানের আলোকে তাকে কাজটা করতে হবে, না করলে সে আবার আরেক জায়গায় চ্যালেঞ্জের মুখে পড়বে। তো এটা তো একটা সিস্টেমেটিক একটা ডিপার্টমেন্ট। তো এইটাকে আলাদা করাটা উচিত। একটা জায়গায় থাকা লাগে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। যে নাকি বলবে যে তুমি কাজটা ঠিক করো নাই। তো সেই জায়গাটা যদি আপনি না রাখেন তাহলে কি হবে? তাহলে আবার ওই যে নামিয়ে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি, এগুলি চলতে থাকবে। তো এইটা তো আর দেখতে চাই না, এটা তো দেখতে চাই না।